আপনারা আমরাও জানি যে মিডিয়া কত শক্তিশালী। মিডিয়া চাইলে অনেক কিছু সম্ভব, না হলে অনেক কিছুই সম্ভব না। মিডিয়াকে তিলকে তাল করতে পারে, তালকে আবার তিল করতে পারে। আপনারা তিলকে তাল করতে দেখেছেন, কিন্তু তালকে তিল করতে যদি দেখে থাকেন তাহলে সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের সামনে যিনি রয়েছেন, আমাদের এবং আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি যিনি, তাকে আমরা নিয়ে এসেছি। আপনারা শুধু তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত হিসেবেই জানেন, বা আমিও তাই জানতাম। কিন্তু গত এক সপ্তাহে আসলে একটা মানুষের অজানাটা তার অপরাধ নয়, কিন্তু এই অজানাটা হচ্ছে আমার সাথে কিছুক্ষণ আগে অফ দ্য রেকর্ডে অনেক কিছুই কথা হলো স্যারের সাথে, আমাদের পদ্মশ্রী কাজী মাসুম আক্তার স্যারের সাথে আমাদের যে কথা হলো, আমাদের মাননীয় সম্মানিত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কাজী মাসুম আক্তার, তিনি হচ্ছেন উল্টা তালকে তিল বানিয়ে রাখা হয়েছে। একটা উদাহরণ দেব প্লিজ, বাংলাদেশের দর্শকদের জন্য বলছি, এটা হয়তো কলকাতার মানুষজন জানে, ভারতের দর্শক জানে। সারা ভারতে যখন তাকে নিয়ে হইচই, তার উপর নির্যাতন, তার উপর নির্মমতা, তাকে হত্যা ওয়াজিবুল কতল, তাকে ফতোয়া দেওয়া হলো। বাংলাদেশে কিন্তু তসলিমা নাসরিনকে তাড়িয়েছে। সেটা কিন্তু বাংলাদেশ একটা অগণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে চরম মৌলবাদী রাষ্ট্র, কিন্তু ভারত কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই জায়গা থেকে আমাদের সামনে যিনি রয়েছেন কাজী মাসুম আক্তার, তাকে পশ্চিমবঙ্গে, মানে তিনি যখন একজন শিক্ষক, একজন অধ্যক্ষ, তার প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য, এটা আমরা অবশ্য জানি যে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তার উপর আক্রমণ, মানে অসম্ভব একটা ঘটনা। এবং এটা কিন্তু ব্যক্তি কাজী মাসুম আক্তারের উপর আক্রমণ নয়। আমি যদি বাংলাদেশে আমার জাতীয় সঙ্গীত গাই, বা পৃথিবীতে যে কোনো দেশের মানুষ যদি জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে তাকে আক্রান্ত করা হয়, গাওয়ার না শুধু গাওয়ানোর অপরাধ, মানে আরো বড় ব্যাপার, তিনি গাওয়াচ্ছিলেন, এটা কিন্তু আরো এটা কিন্তু ব্যক্তির উপরে হামলা নয়, এটা কিন্তু প্রতিষ্ঠানের উপর। কি প্রতিষ্ঠান? একটা দেশের জাতীয় সঙ্গীতের উপরে হামলা, যেটা কাজী মাসুম আক্তার স্যারের সাথে ঘটেছে। আরেকটু আমি বলি বাংলাদেশের দর্শকদের জন্য, সবচাইতে আশ্চর্যের বিষয় যে তিনি পশ্চিমবঙ্গ সরকারের কঠোর সমালোচকদের অন্যতম নয়, এক নাম্বার, অন্যতমের মধ্যে অন্যতম। সেই সময়ও তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে রাজ্যে পুরস্কারপ্রাপ্ত, কেন্দ্রীয় সরকার তাকে একই সাথে, যেটা রেকর্ড। এছাড়া আরো তিনি পেয়েছেন যে, আর চ্যান্সেলর নমিনি যাদবপুরের তো তিনি রয়েছেন। এছাড়া সমাজ সংস্কারক হিসেবে তিনি আমাদের তার কয়টা গুণের কথা বলবো, তিনি সমাজ সংস্কারক রূপে ডক্টর শ্যামা প্রসাদ সম্মাননা পেয়েছিলেন। আমাদের সামনে যিনি রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাজী মাসুম আক্তার সাহেব, তার ব্যক্তিগত পুরস্কার হিসেবে তার ঝোলায় জমা রয়েছে সরকারি বেসরকারি মিলে 250 থেকে 300, এমন কথা আমরা শুনেছি। আমরা স্যারের মুখ থেকে শুনবো। আমরা তার সম্পর্কে মানে আসলেই অজানা কোন অংশ। আর সংসদে 2 জন মুসলমান ব্যক্তিকে নিয়ে কথা বলেছিলেন সৌমিক মানে সৌমিক ভট্টাচার্য, যিনি বিজেপি রাজ্য শাখার সভাপতি। তিনি সংসদে তসলিমা নাসরিন, আমাদের তসলিমা আপা বাংলাদেশের, আর পশ্চিমবঙ্গের এই কাজী মাসুম আক্তারকে নিয়ে কথা বলেছিলেন, যে এই 2 জন মানুষের কৃতিত্ব নিয়ে তিনি সংসদে কথা বলেছিলেন। তাদের একজনকে আমরা এখন এনেছি। আমরা হয়তো সামনে কাজী মাসুম আক্তার এবং তসলিমা আপাকে নিয়েও আমরা একটা অনুষ্ঠান করব আশা করতেছি, যদি তারা আমাকে সদয় হন আমার প্রতি এবং সময় দেন। জি স্যার, কাজী মাসুম আক্তার স্যার, আপনার কাছে আমার প্রশ্ন। আমি আপনার সেটা দেখলাম, সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে অপমান, আমরা এটা বুঝতেই পারি নাই যে আপনার সর্বশেষ যে সরকার কোথায় আছো, মানে এইরকম একটা প্রশ্ন আপনি সরকারকেও চ্যালেঞ্জ করে দিয়েছেন। সেই সাথে তসলিমার ভক্ত যারা আমাদের মতো বা দেশে বিদেশে, তাদের প্রতিও কিন্তু আপনি একটা চ্যালেঞ্জ করেছেন, তোমরা কি করলা। কারণ তাকে যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে, আমি অবাক হয়ে গেলাম। একজন মন্ত্রী ছিলেন তিনি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কিভাবে এই ধরনের মানে বাজে শব্দ ইউজ করেন। নারী হিসেবে তাকে অপমান করেছেন, লেখিকা হিসেবে তাকে অপমান করেছেন, এবং একজন মানুষ হিসেবে তাকে অপমান করেছেন বলে আপনি উল্লেখ করেছেন, এবং আপনি রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সেই সাথে আমাদের মতো মুসলিমা ভক্তদের জন্য কেউ আপনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। প্লিজ স্যার, এই ব্যাপারে একটু বলেন। প্রথমত আমি শুভেচ্ছা জানাচ্ছি শেখ ফরিদ সাহেবকে। আপনার কাছে আমার প্রথম আসা, জি, আপনার সাথে প্রথম আলাপ, জি, সবটাই প্রথম। আপনার নাম শুনেছি, আপনার ভিডিও কিছু দেখেছি, কিন্তু আমার সৌভাগ্য হয়নি আপনার সাথে বসার। না আমার আপনারা যারা দর্শক গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ দর্শক, তাদেরকে আমার শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আমি 2-3টে কথা, তসলিমা নাসরিন বিচ্ছিন্ন কাজী মাসুম আক্তার, এটা কিছুই নয়। এই বিশাল বিপুল মানব সমাজে আমরা কিছু বিচ্ছিন্ন ব্যক্তি মাত্র।
আসলে কিছু আদর্শ, কিছু বোধ, কিছু Exactly. চেতনা, কিছু ভাবনা, জি এটাকে লালন করতে হয়, যেটাকে পালন করতে হয় মনুষ্য সমাজকে বাঁচিয়ে রাখার জন্য। সমস্ত থেকে সমাজ থেকে যত ক্লেদ, কুমুচ, ঘৃণা দূর করার জন্য। হ্যাঁ, তাতেই মানবতার উত্তরণ ঘটে, সত্যের জয়গান তাতেই হয়। সেজন্যই আলোচনা, সেজন্যই প্রসঙ্গ তসলিমা, সেজন্যই প্রসঙ্গ কাজী মাসুদ আক্তার বা আপনারা যারা দূর দূরান্তে লোকচক্ষুর আড়ালের প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আমরা জি। জানতে পারিনি মাত্র, এ আমাদের ব্যর্থতা। বিষয় হচ্ছে তসলিমা নাসরিন লেখিকা, চিকিৎসক ছিলেন, লেখিকা। তার লেখা কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ না হতে পারে। এই মৌলিক অধিকার প্রত্যেকটা মানুষের আছে। কোনো বিষয় অপছন্দ করার অধিকারও আছে। পৃথিবীতে যুগে যুগে কালে কালে সঠিক সত্য যারা, তাদের বিরুদ্ধে গেছে বৃহত্তর মানব সমাজ। সে গ্যালিলিও বলুন, কোপার্নিকাস বলুন, হুম, সে হযরত মুহাম্মদ বলুন, তাকেও তো 13 বছর ধরে মক্কায় মারা হয়েছিল। জি, তারা জি, খারাপ লোক ছিলেন? সে রামমোহন রায় বলুন, সে বিদ্যাসাগর বলুন, তাদের সাথে লোক ছিল না। অর্থাৎ লোক কার সাথে প্রচুর পরিমাণে আছে, এটা দিয়ে কোনো কিছু মূল্যায়ন হয় না। যিনি বলছেন তার সাথে সঠিক দর্শন থাকলে ওটাই আসল। সঠিক কারা আছে, জি যুক্তি বুদ্ধি সম্মত মানুষরা, তারা সঠিকের সাথে থাকে। তারা হচ্ছে সংখ্যালঘু। এই ভোটের রাজনীতিতে আমরা সংখ্যা গুরু দেখি, জি কিন্তু বাস্তবতার মানবতার শিক্ষা দীক্ষা বোধ চেতনা সংস্কার সাধন, এই যে ভাবনা, এতে কিন্তু আমরা দেখবেন সবসময় সংখ্যালঘুদের জয়গান হয়, সংখ্যা গুরুদের জয়গান হয় না। এটা খুব ইন্টারেস্টিং, মাথায় রাখবেন। তাই তসলিমা নাসরিনের জন্য যদি পশ্চিমবঙ্গের অমুসলমান সমাজের একটা বড় অংশ শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে, তাদের যাই লক্ষ্য থাকুক না কেন, হুম, হিংসা যাই না থাকুক না কেন, যদি যুক্তি দেখে থাকে, সেটা অবশ্যই পূজনীয়, বরণীয়, গ্রহণীয়। জি প্রশ্ন হচ্ছে, তসলিমার সব কথা কি সবার পছন্দ হতেই হবে? না, হতে হবে না। না, সব কথা সবার পছন্দ হতেই হবে না। শেখ ফরিদের সব কথা সবার পছন্দ পছন্দ হতেই হবে না। এরকম কোনো বিষয় না। মহাপুরুষদের মধ্যে তো কনফ্লিক্ট আছে। এক জি মহাপুরুষ এক কথা বলেছে, অন্য মহাপুরুষ অন্য কথা বলেছে। তাহলে দুটো মহাপুরুষদের অনুগামীরা রাস্তায় নেমে মারপিট করবে? না না না, তারা বৌদ্ধিক আলোচনা করবে। তাদের পেন মাইটার দেন সোর্ড, তরবারি নয়, পেনটা তাদের কাছে আসুক, পেন দিয়ে আলোচনা হবে। আর আমাদের একটা দেশ আছে, ভারতবর্ষ, বাংলাদেশ, যেখানে আদালত আছে, শাসনতান্ত্রিক প্রতিবিধানের মৌলিক অধিকার রয়েছে জনগণের। জি তারা আদালতে যাবে। তসলিমা নাসরিনের বক্তব্য অনেক লোকের কাছে নমস্য, গ্রহণীয়, বরণীয়, হুম, আর একটা অংশের কাছে গ্রহণীয়, বরণীয় নয়। স্বাভাবিক। কি হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। প্রতিরোধ মানে হচ্ছে কথার প্রতিরোধ, পেন দিয়ে প্রতিরোধ, আর নাহলে আদালতে যাবে। রাইট কোথায় অপরাধ আছে, কোথায় না আছে, কোথায় ভুল বলেছেন, কোথায় ধর্মীয় অসম্মান করেছেন, নবীকে অসম্মান করেছেন, যাই কিছু করুন, নবীকে সম্মান করার যেমন অধিকার আছে, হুম, নবীর যারা ছাত্র, নবীর জীবনকে পর্যবেক্ষণ করতে গিয়ে যদি কোনো কালো খুঁজে পায়, সেই কালোকে বিশ্লেষণ করার অধিকার আছে। এক্স্যাক্টলি তবে তো স্বচ্ছতা আসবে। রাইট কাজী মাসুদ আক্তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বললে হবে না। হবে না। হ্যাঁ, কাজী মাসুদ আক্তার জীবন ধারণকে, হুম। তার চলাফেরাকে কষ্টি পাথরে যাচাই করে নিশ্চয়ই। মূল্যায়িত করে যদি কেউ শ্রেষ্ঠ বলে, জি তাহলে সেই শ্রেষ্ঠর মান্যতা আছে, আবেগের শ্রেষ্ঠতা নয়। রাইট মমতা ব্যানার্জি বলে একজন ছিলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের 15 বছর ধরে, হুম তিনি মা 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 প্রত্যেকের মা ছিলেন। না। যত এমপির মা, যত এমএলএ এর মা, পশ্চিমবঙ্গের বৃহত্তম অংশের লোকের কাছে মা মা মা, সততার প্রতীক ছিলেন। তো কষ্টি পাথরে মমতাকে যাচাই করা হয়নি, কাজী মাসুদ আক্তাররা যাচাই করেছিল, এক্স্যাক্টলি তাকে ধরিয়ে দিয়েছিল যে তিনি মা নয়, তিনি অন্য কিছু, অন্য কিছু তিনি অন্য কিছু। মায়ের ধারণ করে আছে বেশ, বেশ আরো ভয়ঙ্কর। ধারণ করে। মায়ের বেশ ধারণ করে সন্তানের গলা টিপে মারার জন্য যদি কোনো চক্রান্ত থেকে থাকে, আহা। সেই চক্রান্তে তিনি হচ্ছেন রূপকার। এটা কাজী মাসুদ আক্তাররা 15 বছর ধরে বলে আসছে। কাজী মাসুদ আক্তারদের 15 বছর ধরে অত্যাচারিত হতে হয়েছে, কুলাঙ্গার বলা হয়েছে, হিন্দুত্ববাদী বলা হয়েছে, মানবতার শত্রু বলা হয়েছে, এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখন কি হলো, যারা মা বলেছিল সবাই পালিয়ে গেছে, সব লেংটি ইঁদুরের মতো। যারা সাংসদ ছিল সব পালিয়েছে, যারা বিধায়ক ছিল তারা বলছে মাটা খুব খারাপ, মা আর নয়, মায়ের শাড়ি, শাড়ির আঁচল কোনোটাই আর ভালো নয়। কত সহজে মায়ের সাথে মিশছে না। জি আমি বারবার বলেছিলাম, মমতা ব্যানার্জি, আপনার পাশে যারা আপনাকে
আল্লাহ বলছেন, মমতাকে আল্লাহ বলা হয়েছিল, জানেন তো? আল্লাহ, মমতা, হ্যাঁ, তৃণমূলের লোকেরা মমতাকে আল্লাহ বলেছিল। আর সিদ্দিকুল্লাহ, ওকে আমি গরুর কল্লা বলি, বুদ্ধিটা গরুর চোখ কম আর কি, গরিব বুদ্ধি একটু বেশি। এই সিদ্দিকুল্লাহ দিদির পাশে তখন বসেছিল। তো যখন দিদিকে কেউ আল্লাহ বললো, তখন এই দিদি তার প্রতিবাদ করবে, আমাকে কি আল্লাহ বলছে, আমি সাধারণ। তখন ইসলাম খতরা হয়ে যায়। চুপ ছিল। দেখুন ধর্ম কি জিনিস। আমি প্রতিভা রাজনীতিকে বলছি, সিদ্দিকুল্লাহ ক্যারেক্টারটা দেখেছেন তো? ওটা যে দিদির পদলেহন না করলে গ্রন্থাগার মন্ত্রী থাকতে পারবো না, তাই দিদিকে কেউ আল্লাহ বললে আমাকে মাথা নাড়তে হবে, হ্যাঁ দিদি আল্লাহ। তারপর দিদি শুধু মোল্লাদের আল্লাহ হয়েছে না, হিন্দুদেরও আবার ছিল। মা দুর্গাকে কিনে নিয়েছিল প্রায়, মা দুর্গা তৈরি করছিল, মনে আছে তো? এই আমাদের মধ্যে দুষ্টু লোকেরা হয়ে করে তো বন্ধ হয়েছে। আমরা তো দুষ্টু ছিলাম না, ধনী তো। আরে আমি চুপচাপ খুন করছি, ধর্ষণ করছি, লুট করছি, বলবো কেন? প্রতিবাদ করবো কেন? নিরবিচ্ছিন্ন করে যাবো, কেউ প্রতিবাদ করবে না। রাজা তুমি উলঙ্গ বলা যাবে না, এটা ছিল তত্ত্ব। আমরা তার বিরুদ্ধে গেছি। তারপরে তিনি হিন্দু ধর্মের রক্ষক হলেন, তিনি হলেন মা শারদা। কে বলেছে? তার দলের লোকেরা বলেছে। তিনি রানী রাসমণি এনজয় করেছেন, রানী রাসমণি, মা শারদা। তারপরে জেন্ডারটা কন্ট্রোল করে দিয়েছিলেন তিনি। তিনি বললেন রামকৃষ্ণ পরবংশদেব হচ্ছে মমতা ব্যানার্জি। আচ্ছা, রামকৃষ্ণ তো পুরুষ জানি আর কি, আমরা যতটুকু জানি। মমতা তাকেও চলবে না। তার অনুযায়ীরা বলে দিলেন মমতা ব্যানার্জি রামকৃষ্ণ পরবংশদেব, এ যুগে রামকৃষ্ণ পরবংশদেব। আর তার ভাইপো সেনাপতি, যাকে নিয়ে সবার এখন এত আপত্তি, সেনাপতি এখন সবার আপত্তি, তিনি হচ্ছেন কি স্বামী বিবেকানন্দ। তিনি তাহলে এটাকে বলে কোষ্ঠী পাথরে যাচাই না করে মেনে নিলে এই দুর্দশা। এখন তাদেরকে দেখতে পেলে ডিম ছুটছে। আর তারা এত কলঙ্কিত চিটিং বা ছ্যাচর। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয়হীন ব্যক্তি যদি দুজন থেকে থাকে এই 11 কোটির মধ্যে, একজন হচ্ছে অভিষেক, দ্বিতীয় জন হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ মানুষ কোষ্ঠী পাথরে যাচাই করে তাকে মা বলেনি, তাকে সেনাপতি বলে। ক্লিয়ার? অর্থাৎ আমাকে মাসুম আক্তারকে বা ফরিদ সাহেবকে বা আমাদের তসলিমুল হাসানকে কেউ যদি শ্রেষ্ঠ বলে, কোষ্ঠী পাথরে যাচাই করে আবেগ, ওই শ্রেষ্ঠ বলাতে আমরা কেউ আনন্দিত হব না। শ্রেষ্ঠ বলতে ক্লিয়ার? এবার তসলিমুল হাসানের লেখা কারো পছন্দ আছে, কারো পছন্দ নেই। যাদের পছন্দ নেই তারা লিখে তাকে চ্যালেঞ্জ করবে অথবা আদালতে যাবে। তাকে কি মারতে পারে? আগে বলুন না, এটা কারো রাইটস নেই। এইটুকু আসুন, বেশি যাওয়ার দরকার নেই। বাংলাদেশে একাধিক ব্লগারকে হত্যা করা হয়েছে, তারা নাকি নবীর সমালোচক। আছে নবীর সমালোচক হবে না? নবী যা করে গেছে তার যদি যথার্থ মূল্যায়ন না হয়, তাহলে কি নবীকে শ্রদ্ধা করা হলো? আগে উত্তর দিন। না না না, এটাই বোঝানো যায় না মুসলমানদের। তারা মনে করে অল ক্রিটিক্স আর নট এনিমিজ, এটা তাদের বোঝানো যায় না। আজকে মমতা ব্যানার্জি যদি আমাদের মতো লোকের কথা শুনে চলতেন, আজকে সরকারটা পশ্চিমবঙ্গ থাকতো। খুব ভালো করে বুঝুন। আজকে ইসলাম নিয়ে গোটা পৃথিবীতে মানুষের যে অ্যালার্জি, বিরক্তি, এটা কখনই হতো না ইসলামের নিত্য নতুন সঠিক ব্যাখ্যা যদি হতো। কিন্তু আলো আছে, আলো তো আছে, অবশ্যই অবশ্যই আলো আছে, আলো তো আছে নিঃসন্দেহে। আলোর চর্চাটাকে দেখেও আলোর চর্চা করতে পারি, কিন্তু এখন এমন একটা অবস্থায় করে দেখিয়ে দিচ্ছি, ফরিদ ভাই সমালোচক মেরে দাও। হ্যাঁ, এটাই সমস্যা। সমালোচক মেরে দাও, সমালোচক মেরে দাও, সমালোচক মেরে দাও। কি রে ভাই, লোক তো এটাকে ইসলাম মনে করছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো করে বুঝুন। কালো দিক থাকুক না, ভালো দিকটাও থাকুক। অবশ্যই হয়তো 100-র মধ্যে 5টা কালো, 95টা আলো। কিন্তু এই 5টাকে কেন্দ্র করে এমন একটা আচরণ মুসলমান সমাজ করছে, বাকি 95টা 5টা ভালো। আমি বলছি আমি বললাম 95টা ভালো, 95টা ভালোটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন। অনেকটা এরকম যে এক হাড়ি, মানে দুধের মধ্যে এক কড়াই দুধে একটু কোচনা দিয়ে দিল বিষয়টা। দেখুন, ইসলাম ইকুয়াল টু অগণতান্ত্রিক, ইসলাম ইকুয়াল টু স্বৈরাচারী, ইসলাম ইকুয়াল টু নারী বিদ্বেষী, এইগুলো যে কথাগুলো উঠে আসছে, এদের জবাব যুক্তির আলোকে দিতে হবে, মেরে দিতে হবে। যখন 1400 বছর আগে নারীদেরকে অধিকার দিয়েছিল ইসলাম, সম্পত্তিতে হাফ অধিকার দিয়েছিল। 1400 বছর আগের অধিকার, ভালো করে বুঝুন। তখন ভারতবর্ষে নারীদের সমুদ্র যাত্রা করা নিষিদ্ধ ছিল, লেখাপড়া করা নিষিদ্ধ ছিল, সম্পত্তির কোনো অধিকারই ছিল না।
এটা তখন তারপরে 1400 বছর পরে, এটা বিশাল, এটা বিপ্লব, এটা বিপ্লব। হ্যাঁ 1400 বছর পরে আমরা সেই 1400 বছর আগে যদি সংস্কার সাধন করি, বাস্তবের নিরিখে, বাস্তবের আলোকে, জি জি, নীতি কোথায় ছিল? না আমাদের সংস্কার করা যাবে না, না রেনেসাঁস আর কুলীন প্রথা তো হিন্দু সমাজে ছিল। হ্যাঁ কালকে একজন ব্রাহ্মণের সাথে কথা বলছিলাম, কুলীন ব্রাহ্মণ, সে বলছে দাদা সবটা তো হলো, আমাদের কুলীন প্রথাটা চলে গেল, আমরা কেমন 100টা বিয়ে করতাম, সেটাও গেল, আপনাদের 4টি বিয়েও যাবে, তিনি বংশবিদ হয়ে যাচ্ছে, সব তো গেল দাদা, পুরুষদের সবকিছু করে কমে খাওয়া, মধু খাওয়া হয়েছে, তো ওটা তো সংস্কার সাধন হয়েছে জি 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 নাকি? হয়েছে কেন? মানবতার সাথে হয়েছে, ন্যায়ের সাথে হয়েছে, জি। যুক্তির সাথে হয়েছে, আচ্ছা স্যার, সমাজের সাথে হয়েছে, নতুন পৃথিবীর সাথে হয়েছে। আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আপনাকে তসলিমা নাসরিন এবং সালমান রুশদির চর বলে আক্রমণ করা হয়েছিল বলে শুনেছি, এই বিষয়ে যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন। দেখুন আমাকে যখন মারা হয়েছিল না, আমি ঠিক বলেছে, আমি একটা উচ্চ মাধ্যমিক সরকারি স্কুলের হেডমাস্টার ছিলাম, জি সেখান থেকে আমার মনে হয়েছিল মেটিয়া পর্যন্ত যাবো, ওটা ঠিক করবো, সংস্কার সাধন করবো। কেউ যদি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছেড়ে ওই ঝাড়গ্রাম কলেজে পড়াতে যায়, সেটা যেমন ত্যাগ, কি জন্য ত্যাগই বলতে পারে। অবশ্যই অবশ্যই। রিফর্ম করতে, আমার বেতনও হলো, রিফর্ম হলো, বেতন একটু কমে ছিল, আমি হায়ার সেকেন্ডারি জায়গা থেকে সেকেন্ডারি জায়গায় গিয়েছিলাম, নিজের বেতন কমিয়েছিলাম, এরকম আছে দুনিয়া, পাগল আমি সেই, আপনি ঠিক আমাদের মধ্যে কিছু পাগল সমাজ এখন ঘুরে আসছে, জানেন তো, আমরা বেসিক্যালি পাগল। পাগল বলেই তো আপনি সমাজ সংস্কারক পুরস্কার পেয়েছেন শ্যামা প্রশাসন, এই জন্যই তো। গিয়েছিলাম, গিয়ে কি করেছিলাম জানেন তো, ওটা মাদ্রাসা ছিল, আমি স্কুল থেকে মাদ্রাসা গিয়েছিলাম, রেকর্ড, আমি সরকারের কাছে ইন্টারভিউ দিয়ে মাদ্রাসা গিয়েছিলাম, যে আমি স্কেল এক সব এক, ধন্যবাদ। 30% হাই মাদ্রাসাতে যত পশ্চিমবঙ্গের শিক্ষক আছে, হ্যাঁ তার 30% বেশি হচ্ছে হিন্দু শিক্ষক, হুম হাই মাদ্রাসা, হ্যাঁ। সরকারি মাদ্রাসা, যেটা যেটা মডার্ন কারিকুলাম সিলেবাস ফলো করা হয়, সেই হাই মাদ্রাসা হেডমাস্টার হয়ে গিয়েছিলাম। এবং অনেক হাই মাদ্রাসা আছে, যেমন ওলগ্রাম হাই মাদ্রাসা, সেখানে 65% ছাত্র হচ্ছে ধর্মে হিন্দু বা খ্রিস্টান, ক্লিয়ার? ক্লিয়ার। ও মানে মাদ্রাসা বলতে যে খারিজি মাদ্রাসার কথা বলা হয়, তসলিমা নাসরিন দি বা আপনারা যে মাদ্রাসার কথা বারবার আপত্তি তোলেন বা আমি আপত্তি তুলি, সেটা হচ্ছে খারিজি মাদ্রাসা, যেখানে কোরআন হাদিস ফিকহ শেখানো হয়, সেই সংখ্যাটা পশ্চিমবঙ্গে প্রায় 7,000। আর সরকারি মাদ্রাসা 7,000। হ্যাঁ হ্যাঁ, আর সরকারি মাদ্রাসা যেটা আধুনিক সিলেবাস প্রায় ফলো করা হয়, তার মধ্যে সিনিয়র মাদ্রাসায় পুরোটা আধুনিক সিলেবাস ফলো করা হয় না, আধা আধা, কিছুটা আধুনিক কিছুটা ধর্মী, সেই সংখ্যাটা হচ্ছে 614টা। কটা? 600। তো আমি 614-র মধ্যে একটা হাই মাদ্রাসায় নষ্ট হয়ে গিয়েছিলাম, তালপুকুর আর হাই মাদ্রাসা বেটিয়ে পড়েছে। কেন গিয়েছিলাম? ওইখানে পড়াশোনা করিয়ে ওই অঞ্চলকে সংশোধিত করার জন্য, মানে স্কুলকে না, কিন্তু গোটা অঞ্চলকে টার্গেট দিয়ে গেছিলাম। ওই যে সমাজ সংস্কারটা কি বলেছে না, সমাজ সংস্কারক, ওটা তো মুখে বললে হয় না দাদা, কাজে করে দেখাতে হয়, এবং দীর্ঘমেয়াদী, এবং দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী। জি তো আমি ওখানে গিয়ে আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, 100-এর বেশি, অল্প বয়সী 6-7 পড়ছে বিয়ে দিয়ে দিত, খেপে গিয়েছিল, আমাদের নবী আয়েশাকে বিয়ে করেছে অল্প বয়সে, আপনি কি নবীর চেয়ে বড়, শুরু হয়ে গেল। তারপরে এই পৃথিবীতে এটা ঠিক নয়, ওই পৃথিবী আলাদা ছিল 1400 বছর আগে। আমাদের তো বঙ্কিমচন্দ্র অল্প বয়সে মেয়েকে বিয়ে করেছে, রবীন্দ্রনাথ করেছে, তখন চোলটা ছিল। ছিল। আর মেনসুরেশন হলেই বিয়ের বয়স হয়ে গেল, 9 বছরের বিয়ের বয়স। আমাদের ভারতের সংবিধান আছে, এটা দেশ, ভারতবর্ষ একটা দেশ, সবাইকে নিয়ম মেনে চলতে হবে। মহিলাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওটা, মহিলাদের জন্য ক্ষতিকর, বাচ্চাদের জন্য, যে বাচ্চাদের বিয়ে হচ্ছে। তো 100 বেশি আটকে ছিল, পুলিশকে, আমি নিজে উত্তর দিয়েছি, এটা করা যায় তো। তখন ওই কন্যাশ্রী চালু হয়নি, বুঝলো। তারপরে আমি জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ বন্ধ করে দিয়েছি। দেখুন, মুখে বলা, ডায়লগ দেওয়া, আলোচনা করা সহজ, প্র্যাকটিক্যালি নিজের কর্মক্ষেত্রে করা কিন্তু খুব কঠিন। নর্মালি ম্যালেরিয়া হলে জল পোড়া খাবে, ইমামদের ইনকাম হবে। আমি বলেছি ল্যারিয়াকে খাও, ওই যে ওই এর ট্যাবলেট আর কি, আমাদের জি 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 ম্যালেরিয়ার ট্যাবলেট, জি জি ওটা খাও। আমি কামাই করলে ছাড়বো না, চলবে না, এগুলো সব বেআইনি, এগুলো সব অবৈজ্ঞানিক, সব একদম চলবে না। জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ, এই যে পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফ বলে, এই যে পীর জাদা গুলো আছে, ইসলাম বিরোধী কাজ, দরগা তো ইসলাম বিরোধী কাজ, তাদের পেশাটা কি? তাদের পেশায় জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ, গরিব মুসলমানদের পয়সা লুটে নাও। তারা ডাক্তার যেতে বলছে, নিজেই পানি পড়া, জল পড়া দিচ্ছে, এতে কেউ বাঁচবে জাতি? এটাকে বন্ধ করতে হবে তো। তারা নিজেরা আবার হাসপাতালে যায়, নিজেরা হাসপাতালে যায়, নিজের করতে যায়। আর সেখানে নওশাদ সিদ্দিকী আছে, সে বলছে বাংলাকে শুধরে দেবো। আরে নিজের পরিবারকে শুধরা, তোর পরিবারে কুসংস্কার আছে, শুধরা। আপনি আচরিত। আমারও দাদার বাবা বিখ্যাত পীর ছিলেন,
তাই? আমার দাদুর বাবা, হ্যাঁ। জি, জি, জি। হাজার হাজার শিশু আছে। তাহলে আর আপনি উনি তো তো একেবারে আপনিও তো পীরজাদা। জি, জি, দুষ্টু জাদা, ওই হারামটা বললাম না, দুষ্টু জাদা আর কি। ওটা খারাপ কথা আর কি। জি, তো জি, আমি তো দুষ্টু জাদা। তো আমি যেটা বলছি, আমার পায়ে ধুলো নিলে তারা থেকে বেঁচতে যাবে, কোথায় যাবে? মানে আমার যে দাদার বাবা, তার যে কবর আছে, সেই কবরের কাছে নাকি জল রেখে দিয়ে খেলে নাকি ক্যান্সার ভালো হয়ে যায়, লোকের ধারণা ক্যান্সার ভালো হয়ে যায়। হুম, আমি বলে পাগলামি ছোটা, আর আমার পায়ে ধুলো নিলে নরকে যাবেন, আমি মোস্ট বদমাস লোক, হুম। এসব ছাড়ুন। অর্থাৎ আমার পায়ে ধুলো নিয়ে লোক বেঁচতে যাবে, লোকের ধারণা, বলুন কি বলবেন? কুসংস্কার কাকে বলে? এবার এইটাকে আমি কি এন্ডোজ করব? না, এটাকে নিয়ে কি করে কমে খাবো, মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে? বলুন, সুযোগ তো পেয়েছিলাম, করিনি তো, জি, জি, করা জি। যায় না তো, এটাই তো তফাৎ। স্যার এই যে আমরা শুনেছি, আমি একটু ইন্টারাপ্ট করলাম, ভুলে যাব না হলে খুব, মানে স্যার আমি আসলে আপনাকে নিয়ে, আমি জানি না অনেকে লিখতেছে আপনাকে নিয়ে আরো পর্ব করতে, যাই হোক, আপনি দাঁড়িয়ে রাখেন নাই বলে আপনাকে মাত্র, আপনি একজন শিক্ষক, আপনার অধ্যক্ষ আপনাকে যেতে দেন, এই ব্যাপারে যদি কিছু বলতেন। আমি একটু ওই জায়গাতেই আসছি, আমি ওই জি, 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 তালপুর আড়াই মাদ্রাসার কথা বলতে গিয়ে এইসব জায়গায় চলে এলাম। জি, জি, আসলে এত বিস্তৃত আলোচনার জায়গা আছে না। জি, আমি আপনাকে বলছি, আমাকে সবচেয়ে বেশি যেটা রাগ হলো ওদের, আমি ওই আনন্দবাজার বর্তমান বলে যে দুটো খবরের কাগজ আছে না, জি, আমি ওদের পোস্ট এডিটর লিখতাম তখন, আর একটা চ্যানেল, অনেকগুলো চ্যানেলে বলতাম, জি, আপনি তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম। আপনি তো শত শত আর্টিকেল লিখেছেন। জি, হ্যাঁ, আমি ওই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লিখেছিলাম, আমি মহরম নিয়ে সঠিক ইতিহাস তুলে ধরেছিলাম, হ্যাঁ, ওই হ্যাঁ, বর্তমানে পোস্ট এটি বেরোতো। তো সেই সব নিয়ে এসেছিল যে আপনি নাকি কেন, আমি বলেছিলাম যদি কোনো মাদ্রাসা সন্ত্রাসবাদে যুক্ত প্রমাণিত হয়, তাহলে মুসলমানদের উচিত সে মাদ্রাসা গুড়িয়ে দেওয়া। কারো কথা না কারো কথা, ওই মাদ্রাসা গুড়িয়ে দেওয়াটাই করেছে, কোট করেছে, করে বলে আপনি মাদ্রাসা হেডমাস্টার আর মাদ্রাসা গুড়িয়ে দেবেন, আপনার মাথা গুড়িয়ে দেবো। মানে মুসলমানদের বুদ্ধি দেখুন, আগে পরেটা দেখলো না, আগে আগে দেখলো একটা কথা, জি, হ্যাঁ, এলো জাতিরা। এবং এরপরে মিডিয়া, সবচেয়ে বড় অপরাধ, মিডিয়ার বদমাইশি। জি, সবচেয়ে বড় অপরাধ, আমি রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন করেছিলাম, ওটা নাকি হিন্দুত্ববাদী লোক, ওরা হিন্দু, রবীন্দ্রনাথ বিবেকানন্দ, তাই আমাকে মারা উচিত। আমি নাকি মাদ্রাসাকে অপবিত্র করেছি, বুঝুন। হ্যাঁ, হ্যাঁ, আমি মাদ্রাসা কবি সম্মেলন করতাম, জানেন, ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা 4 গুণ 5 গুণ হয়ে গেছিল, ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল, আমি তাদের জন্য পুলিশ পিকেট বসিয়ে দিয়েছিলাম স্কুলের সামনে। হুম, হাজার কাহিনী আছে, আমি ব্যাখ্যা করবো না। শিক্ষকদের একটা অংশ ওই তাদের সঠিক টাইমে আসা, সঠিক টাইমে যাওয়া বাধ্যতামূলক করেছিলাম, তাহলে তারাও খেপে গেছিল আমার উপরে, মানে হ্যাঁ, ভালো কিন্তু কেউ থাকে না। আর সবচেয়ে বড় অপরাধ করেছিলাম, ভারত মাতার গান রাষ্ট্রগীত হ্যাঁ, যেটা আমরা জেনেছি। মাদ্রাসায় চালু করেছিলাম, হুম, ওটা প্রার্থনা সঙ্গীত করে ছেলে মেয়েদের গাওয়ানো শুরু করেছিলাম, হুম, বিরাট করে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করেছিলাম, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। পচে গেছে, মাদ্রাসা অপবিত্র হয়ে গেছে, হ্যাঁ, এই প্রচার করেছিল আমাদের ম্যানেজিং কমিটি সেক্রেটারি, যা আপনাকে আমরা দেখে নেবো, আপনি হ্যাঁ। এখানে হিন্দুত্ববাদী কালচার চালু করেছেন, বিজেপির কালচার চালু করেছেন। মানে আপনি জাতীয় সঙ্গীত, আপনি একটি দেশের জাতীয় সঙ্গীত, আপনার দেশের জাতীয় সঙ্গীত, আপনার দেশের প্রতিষ্ঠানে আপনি সেখানে অধ্যক্ষ, আপনি চালাবেন, এটা আপনি। আমি ওটা সুদানে গাইবো, ভারতে গাইতে পাবো না, ঠিক আছে। হায় হায় তো হায় হায়। এইটা চালু করেতে হঠাৎ করে একদিন 1000 লোক ঘিরে ধরলো স্কুলটা, কতজন, প্ল্যানটা দেখুন, 1000 লোক। আমাকে তার আগে বারণ করেছে বারবার যে খবরের কাগজে লিখবেন না, জাতীয় সঙ্গীত গাওয়াবেন না, ইত্যাদি, হাজার প্রশ্ন, এসব সংস্কার করতে যাবেন না, আপনি মরে যাবেন, এটা বারবার হুমকি চমকি দিয়ে গেছে ওই পাতা দিন। দেখুন দাদা, জীবনে কিছু করতে গেলে না কিছু সাহস দিতে হবে, জীবনে ঝুঁকি দিতে হবে, আপনি পারবেন। রাইট। ঘরে বসে বসে দুটো লিখে কিছু হয় না দাদা, মাঠে নেমে কাজটা করতে হবে, মাঠে নেমে। আমাকে একটা টিভি চ্যানেলের বিখ্যাত সঞ্চালক বলছেন যে আপনি একমাত্র টকশো করতে টিভিতে আসেন যিনি নিজে করে তারপর আসেন, নিজে বলেন না, নিজে করেন, ওটা নিজে ঘটনাটা বলতে ভালো লাগে না, ঘটিয়ে আসেন। বলতে ভালো লাগছে না। প্রচুর লোক শ্রদ্ধা করে। তো আমাকে ওরা ঘিরে ধরলো স্কুল চলাকালীন সময়, স্কুল চলছে, হুম, ছাত্রছাত্রীরা সব ক্লাস করছে, ইমাম মৌলানার দল স্কুলে ঢুকে গেল আমার চেম্বারে, দুতলায় আমার চেম্বার, মাস্টার চেম্বার, প্রিন্সিপাল চেম্বার, ঢুকে বললো আপনি তাসলিমা নাসরিন, আপনি সালমান রুশদি, আপনি ইসলাম বিরোধী কাজ করেছেন, আপনি হিন্দুদের গান এখানে গাইয়েছেন, আপনি আর্লি ম্যারেজ বন্ধ করেছেন, আপনি খবরে কাগজে টিভি চ্যানেলে উল্টোপাল্টা আমাদের সম্পর্কে বলেন, আপনি ধর্মকে সর্বনাশ করেছেন, আপনি ইসলামের শত্রু, আপনি হযরত মুহাম্মদকে নিরক্ষর বলেছেন, এই হ্যাঁ, মূর্খ বলেছেন। আমি বলেছিলাম হযরত মুহাম্মদ আক্ষরিক পুঁথিগত শিক্ষা দেননি, তিনি নিরক্ষর ছিলেন, তিনি যুদ্ধ করতেন, টিপসই দিতেন। এটা তো সত্য, এটা তো সত্য, সত্য। ঐতিহাসিক। এটা বাচ্চাদের ইতিহাস পড়া থেকে শিখেছিলাম ছাত্রছাত্রীদের, হ্যাঁ, তো বলেছিলাম ওটাকে করে দিল বাইরে, আমি নাকি নবীকে মূর্খ বলেছি, হায় 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 হায়। এটা বলেছেন। আর বিশেষ করে আপনি হিন্দুদের গান গাইয়েছেন জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত হিন্দুর গান হয়ে গেল। আপনাকে হত্যা করা পবিত্র কর্তব্য, ভালো করে শুনুন, হ্যাঁ, হত্যা করা। ওয়াজিবুল কতল। আমি পুরো স্ট্যান্ড একদম, আপনি কি হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন, মুরতাদ, হত্যা করা পবিত্র কর্তব্য, মানে মুরতাদ তাদের 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 মতের বিরুদ্ধে গেলে মুরতাদ, নাস্তিক, কাফের। বলে
ইমাম মৌলানা চিৎকার করলো, আমি বললাম দেখুন ভারতের জাতীয় সঙ্গীত আমাদের ফান্ডামেন্টাল ডিউটি গাওয়া, সরকারি প্রতিষ্ঠান না, সরকার প্রতিষ্ঠান, জি এটা সরকারি প্রতিষ্ঠান, আমি সরকারি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, হেডমাস্টার আমি। তো আপনারা এটা এটা করতে আমি বাধ্য, অন্যরা করেনি আমি করব। আর যদি ভুল হয়ে থাকে আলোচনা করুন। আলোচনা তারপর থেকে লোকজন ঘিরে ধরেছে আমাকে, পুরো ঘিরে ধরেছে করে মেরে ফেলবে। প্রায় 1000 লোক লাঠি সোটা নিয়ে, যারা স্কুলে মেয়েদের সাথে নোংরামি করতে ওটা আটকে দিয়েছিলাম আমি, তাদেরও রাখছিল দীর্ঘদিনে, তাদেরও রাখছিল। ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রীদের সাথে অসভ্যতা করতো, ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন ঢুকে। কত বড় দুঃসাহস! আমি ব্যাখ্যা করলে এটা 2-3 ঘন্টা বলতে হবে, তাহলে আমি ওই ব্যাখ্যা যাচ্ছি না, সংক্ষিপ্ত করছি। আমি যখন এটা দেখলাম তখন ইমাম মৌলানা ধমক টমক দিয়ে বেরিয়ে গেল, আমি চেম্বারের ভেতর থেকে তালা দিয়ে পুলিশ ডাকলাম। লোকাল রাজাবাগান তারা 12-13 জন পুলিশ অফিসার সহ স্টাফরা এলো, 12-13 জন পুলিশ। তাদের বললাম দেখুন, আমাকে ওখানকার ওসি বলেছিলেন, ওই আমাদের মেটিয়াপুরে যখন ওখানকার থানা রাজাবাগান থানা ওসি, যে মেটিয়াপুরে সমান্তরাল দুটো প্রশাসন চলে, একটা হচ্ছে মৌলানা মৌলবীদের প্রশাসন, গুন্ডাদের প্রশাসন, আর একটা সরকারি প্রশাসন। সরকারি প্রশাসনটা এখানে খুব দুর্বল, মোল্লা মৌলবীদের প্রশাসন হচ্ছে সবল। এটা তিনি বলেছেন, ওসি নিজে বলেছিলেন, তিনি নিজের মুখে বলেছেন। জি রাইট। তো আমাকে তখন ওরা ঘিরে ধরেছে, বাইরে পুরো ঘিরে ধরেছে, পুলিশ এলো, ওদের বোঝালো যে জাতীয় সঙ্গীত গাওয়াটা কোনো অপরাধ নয়, উনি তো ঠিকই করেছে। বলছে না, ওনাকে আমরা এখানে হত্যা করবো। পুলিশকে বলছে হত্যা করবো, পুলিশকে বলবে? হ্যাঁ পুলিশ। আমরা এও শুনেছি যে প্রশাসন বলেছে যে আপনাকে যত গার্ড দেওয়া হোক আপনার ওটা পরে বলছি, ওটা একটু পরে বলছি। তখন পুলিশ দেখলো ওদেরকে কন্ট্রোল করতে পারছি না, ওরা আমাকে বললো স্যার অবস্থা খুব খারাপ, প্রচুর লোক জড়ো হয়ে গেছে, লাঠি সোটা নিয়ে চলে এসেছে, 1000 লোক ঘিরে ধরেছে, গোটা গোল করে 1000 তালা দিয়ে আছে। পুলিশ বলে স্যার আপনি ইমিডিয়েটলি বেরিয়ে আসুন, আপনাকে আমরা রেস্কিউ করে এসকর্ট করে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দিই, আমরা আর কন্ট্রোল করতে পারছি না, প্রচুর মব চলে এসেছে। কেন মসজিদে ঘোষণা হয়েছে আমাকে হত্যা করতে হবে। তাসলিমা নাসরিন, সালমান রুশদির চর, এই ওয়ার্ডটা তাসলিমা নাসরিন এবং সালমান রুশদির চর, এই হেডিংটা দিয়ে টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ দা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, সব জায়গায় হেডিং হয়েছিল। এটা হেডিং করে নিউজ হয়েছিল যে আমাকে এটা বলে হত্যা করা হয়েছিল, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছে, চিৎকার করে বলছে সবাই, পুলিশও জানে এটা। তো তারপরে আমাকে পুলিশ যখন রেস্কিউ করার জন্য 2 তলা থেকে নিচে নিয়ে যায়, পুলিশ হাত থেকে ছিনতাই করে, মাথায় লোহার রড, আমি রক্তাক্ত হই। সেকেন্ড রডটা পরে পুলিশের হাতে, একজন পুলিশ, তার নাম প্রসেনজিৎ সরকার, তার হাতটা ফেটে যায়। আমি পরবর্তীকালে কোমায় চলে যাই, হসপিটালাইজড হই, মাথা সেলাই হয়, অনেক ঘটনা, মৃত্যুর হাত থেকে বাঁচি। তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেকে বলে গোটা ওয়ার্ল্ডে নিউজ হচ্ছে, গোটা দেশে নিউজ হচ্ছে, পশ্চিমবঙ্গে নিউজ নেই। একজন প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে হত্যা করছে, এটা কি কোনো নিউজ না? উত্তর দিন আমাকে। যারা অভয়নে হই করছে, মিডিয়া হই করছে বলে তারা করছে চ্যালেঞ্জ, এটা ওখানে মিডিয়া হই করেনি। আমিও তো শিক্ষাঙ্গনে হত্যার মধ্যে পড়েছিলাম, প্রধান শিক্ষক নাকি তুচ্ছ ছিলাম নাকি, হই করেনি বাংলার মিডিয়া, শুনিনি। বাংলার মিডিয়া ভয় পেয়েছিল। এক হচ্ছে মমতা ব্যানার্জির ধমকানি, আর 2 হচ্ছে মোল্লা তোদের করকানি, যারা ভগবান ছাড়া কাউকে ভয় করে না, তারা ভগবান ছাড়া মিনি পাকিস্তানের মেটিয়াবুজের লোকদের ভয় করতো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট। দেখুন, যে টিভি চ্যানেল গুলো, বাংলা চ্যানেল পশ্চিমবঙ্গে আমাকে নিয়ে নিউজ করছে না, হিন্দি চ্যানেল নিউজ করছে, টকশো করছে, বলুন কি বলবেন? মিডিয়ার ফ্যাক্টরটা বলছি, মিডিয়া একই টিভি চ্যানেল, হিন্দি ন্যাশনাল চ্যানেলে আমাকে নিয়ে টকশো হচ্ছে, আর বাংলা টিভি চ্যানেলে একটা লাইন দেখাচ্ছে না। বলুন, আমি হাইলাইটেড হইনি, আলোচনা হই, আপনি বলেন না তালকে তিল করেছে। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কথা বললেন। ওই জন্য বাংলার প্রচুর লোক জানতে পারি না, রাস্তায় দাঁড়িয়ে। আর মিডিয়া যদি হই না করে, তাহলে কেউ রাস্তায় মিডিয়া, তামান্না মায়ের জন্য রাস্তায় নেমেছে, তানভীরের মায়ের জন্য মিডিয়া রাস্তায় নেমেছে, দুজনেই কিন্তু দুইজনে একই সমস্যা, কিন্তু অর্জন বুঝুন, এই যে দুনিয়া। কিন্তু সৌভাগ্য, আমাকে গোটা দুনিয়া চিনেছিল, জেনেছিল, আলোচনা হয়েছিল। ফলস্বরূপ আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি যিনি হাজি সাহেব সেক্রেটারি, তিনি ফোন করেছিলেন, ওই যেটা বললেন আপনি, যে আপনাকে আমরা নেবো, আপনি আসাতে স্কুলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আপনাকে পুরো মুসলমান হতে হবে। পুরো মুসলমান? ভাই, আপনি পুরো মুসলমান নন, আপনার মাথায় টুপি নেই, দাড়ি নেই, মুরতাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আপনার অবস্থা খারাপ, লুকিয়ে থাকবেন, মেরে দেবে। কি রে ভাই, এটা ধর্ম মেরে দেবে? তো বললো যে আমি তার কি করতে হবে, আমাকে আমার বউকে দুজনকে ফোন করেছে, রেকর্ড আছে, কি করতে হবে? আপনার স্ত্রীকেও ফোন করেছে? হ্যাঁ, যে আপনার স্বামীকে বোঝান, উনি ফুল মুসলমান হয়ে গেলে, পূর্ণ মুসলমান হয়ে গেলে, তাহলে আমাদের এখানে আনতে কোনো আপত্তি নেই, ওনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসবো। তো কি করতে হবে? ইসলামিক লেবাস পরতে হবে, মানে পা পর্যন্ত সাদা, যেটা পরে বাংলাদেশে দেখেছেন তো, ইসলামিক লেবাস তাদের ভাষায়।
দুই হচ্ছে দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দাড়ি তো আবু জাহেলেরও ছিল, লাহাবেরও ছিল, এটা আর বলেন না। ঠাকুর তো বেহেশতে যাবেই, একদম বড় দাড়ি আছে। আবার নরেন্দ্র মোদী তো বেহেশতে যাবে, তার দাড়ি কিছুতে হয়েছিল। যেহেতু দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ দাবে দাঁড়িয়ে আছে আরো বড়। আমি আপনি দলীয় যাবো, ওরা সব বেহেশতে যাবে, ঠিক আছে। কার্ল মার্কসেরও দাঁড়িয়ে আছে, উনিও বেহেশতে যাবেন। তো যাক, যেটা বললাম, তো দাড়িটা যে বাড়ছে সেটা প্রতি সপ্তাহে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে কতটা বাড়ছে। ওরা দেখবে কতটা দাড়ি বেড়েছে, প্রমাণ স্বরূপ যদি সঠিক মৌলবীর মতো হয়ে যায় বাড়া, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার ছবি তুলে পাঠাতে হবে বাড়িতে, ইসলামিক লেবাস করে, ইসলামিক বিধি মেনে। যদি মাদ্রাসায় ঢুকি, দাড়ি যদি প্রমাণ স্বরূপ হয়, মাথায় টুপি দিয়ে, এবং মসজিদে এবং মাদ্রাসায় কি নামাজ পড়তে হবে, জোরের নামাজ, দুপুরের নামাজটা পড়তে হবে, দেখাতে হবে নামাজ পড়ি যাবে, তাহলে তারা প্রোটেকশন দিয়ে ওই মাদ্রাসায় আমাকে শিক্ষকতা করতে দেবে। কিন্তু কমিশনার পুলিশ, আমি তো শুনছিলাম, আমি তো না বলি, শুনেছি প্রতিটা কথা কি বলে, এদের ভেতরে আর কি কি গরল পুঁজ আছে, বেরো আর বেরো। তারপর কমিশনার পুলিশ, কলকাতার কমিশনার পুলিশ আইপিএস সুরজিৎ প্রকাশ রিপোর্ট তৈরি করলো, তদন্ত রিপোর্ট। সেটা মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছিল, মমতা ব্যানার্জির কাছেও, সেটা কমিশন মারাঠি কমিশনের চেয়ারম্যানের কাছে গিয়েছিল, আমার কাছে এসেছে সেই রিপোর্ট, আমার ঘরে আছে। তাতে কি লিখেছে, যে পুলিশ যদি আমাকে নিরাপত্তা দিয়ে স্কট করেও নিয়ে যায়, নিরাপত্তা দিয়ে, তাহলে আমার জীবনহানি করতে পারে যদি আমি কলকাতা ওই বেটিয়ে বলছেন তালপুকুর আড়া হাই মাদ্রাসাতে যাই। কারণ আমাকে এমন ভাবে দেখে দেওয়া হয়েছে, আমাকে হত্যা করাটাই তাদের প্রধান কাজ। বেহেশতে যাওয়ার জন্য আমি তসলিমা নাসরিনের কথা বলতে গিয়ে এতগুলো কথা এই কারণেই বললাম। জি জি জি, জরুরি ছিল। যে তসলিমা নাসরিন, তাকে সিদ্দিকুল্লাহ এখন নাকি বলছে 20 বছর পর তিনি ফিরছেন, তার মতের অমিল হলে তার সাথে কিন্তু কোর্টে তো যেতেই পারতো, তাকে মেরে ফেলবে, তাকে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গতে দাঁড়িয়ে দেবে, সংস্কৃতির পিঠা, যাকে পীঠস্থান বলি আমরা, সংস্কৃতির বাঙালিত্বের পীঠস্থান। জি জি, তসলিমা নাসরিনকে পছন্দ ফরিদ ভাই না হতে পারে, না হতে পারে, আমার না হতে পারে, না হতে পারে। আমি পেনে কলমে তার বক্তব্যের সমালোচনা করবো, কোর্টে যাবো, জি মারবো। তসলিমা নাসরিন কি বলেছে সিদ্দিকুল্লাহ সাহেব গত কালকে পরশু, যেটা বলে, যেটা ভিডিও করেছে, খারাপ তো বলিস, বলছে যে তসলিমা নাসরিন বুড়ি হয়ে গেছে, যখন তিনি চলে গিয়েছিলেন তখন 40-এর নিচে বয়স ছিল, তখন সুন্দরী ছিল, বুড়ি হয়ে গেছে, তিনি পচা দুর্গন্ধ। আচ্ছা, এটা তারপরে তসলিমা নাসরিন দেহটা তার কাছে আলোচ্য বিষয়, তার লেখিকা সত্তা নয়, তার লেখক সত্তা, তার ডক্টরেট। তিনি লুকিয়ে লুকিয়ে যখন যুবতী ছিলেন তসলিমা নাসরিন, উনি নিশ্চয়ই ঘরে শুয়ে শুয়ে তার ছবিটা দেখতেন, নিঃসন্দেহে, নইলে এটা বলে কেন? মা তাহলে বৃদ্ধা, মা চলবে না, পচা, পচা মা। একটা নারীত্বের অবমাননা এটা। নারী মানে শুধু সেক্স, নারী মানে পুরো যৌবন। স্ত্রী বৃদ্ধা, ওগুলো চলবে না, পচা, তার চলবে না। আমি তসলিমা নাসরিনকে বলছি, তাকে এটা চূড়ান্ত অমর্যাদা করছে, তাকে যারা আনছে তাদের পক্ষ থেকে একটা থানায় ডায়েরি করা উচিত, যে এই লোক, এই যে বিকৃত, তিনি একজন এক্স মিনিস্টার এবং জামায়াতে উলামা হিন্দের তিনি প্রধান, তিনি লেম্যান নন, তিনি রাস্তার পাগল রামু সামু নন, ঠটকাটা জিপ কাটা রামু নন, কিন্তু তিনি এই কথা বলা মানে নারী জাতিকে অসম্মান করা। নারী ইকুয়াল টু দেহ, ইকুয়াল টু যৌবন, আর ইকুয়াল টু যদি বৃদ্ধ হয়ে যায় তাকে ফেলে দেওয়া রাস্তায়, সে 50 দুর্গন্ধ। এটার বিরুদ্ধে আমি কালকে বলেছি। সেকেন্ড বলেছি, তসলিমা নাসরিনকে মুরতাদ বলেছেন। মুরতাদ মানে যে ইসলামের শত্রু, যে ইসলামিক বিধানের বিরুদ্ধে বলে, যে নবী আল্লাহর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, তাকে মুরতাদ বলে, সে নাস্তিক। তাকে হত্যা করার বিধান আছে সূরা মায়েদাতে, কোরআন শরীফের সূরা মায়েদা 6:33, সেখানে পরিষ্কার লেখা আছে, যদি ইসলামের এরকম অসম্মান করা হয় তার মৃত্যুদণ্ড আছে। কি শাস্তি? মৃত্যুদণ্ড। অর্থাৎ তসলিমা নাসরিন এখানে তার মৃত্যুদণ্ড হবে কি? উনি কেন মুরতাদ বললেন না, বলতে হবে ক্লিয়ার করে। আল্লাহ বলেছে কে বেহেশতে যাবে কে বেহেশতে যাবে না তার নির্ধারণ আল্লাহ করবেন, রাইট। তার মূল্যায়ন কোনো বান্দা করতে পারে না, সেটা ক্ষমতা নেই। সেই দায়িত্ব কি সিদ্দিকুল্লাহকে দেওয়া আছে? 4টে আমরা জানি মাযহাব আছে মুসলমানের, তার মধ্যে আমি গতকালকে বলেছি আলোচনার মধ্যে, হানাফি মতে পুরুষদের ক্ষেত্রে যদি 3 দিন সময় দেওয়া হবে ক্ষমা চাওয়ার জন্য, তারা যদি ক্ষমা চাওয়া নয় মুক্তি পেয়ে গেল, আর যদি ক্ষমা না চায় পুরুষদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, শুলে টুলে চড়াতড়ি দিতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে নির্বাসন, অর্থাৎ জেলে ঢুকতে হবে যতক্ষণ সে ক্ষমা চাইছে। এটা যে হানাফি মত। আর বাকি 3টে মাযহাব শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 3টে মাযহাবে পুরুষ নারী দুজনকে হত্যা করতে হবে, 3 দিনের মধ্যে ক্ষমা না চাই। তাহলে তসলিমা নাসরিনকে হত্যার কি ফতোয়া দিলেন? তাই তো দিল। যেহেতু সাহেব যারা 1 আগস্ট অনুষ্ঠানটা করছেন আয়োজক, তাদের কাছেই বার্তা দিলাম, পশ্চিমবঙ্গ সরকারকে তাই বলেছি, সরকার বাড়ি আছো? চমৎকার, আপনার লাইনটা আমাকে খুবই, সরকার বাড়ি আছো তো, খোঁজ নাও। এ কথা বলতে পারে না, এটা তসলিমা নাসরিনের এখানে নিয়ে এসে যে সম্মান দেওয়া হচ্ছে তার চেয়ে বড় সম্মান।
আমরা যদি এই রক্তবীজকে ধ্বংস করতে না পারি, জি এটার বিরুদ্ধে লড়াই করাই আমাদের মতো মানুষের কাজ। আজকে আলোচনা বিস্তারিত করব না। ফরিদ সাহেব, আপনাদের কাজ, আমাদের কাজ। মানুষ জি। বাঁচুক, মানুষ ধর্ম বাঁচুক, সমাজ বাঁচুক, হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন কোনোটাই প্রয়োজন নেই। আসলে দরকার মানুষ হওয়া। মানুষ হওয়া। হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির খাওয়া নাই, কবি সেই কবে বলে গিয়েছিলেন। আমরা মানবতার পুজো করি, ধর্মের যে ভালো মহৎ দিকগুলো আমরা গ্রহণ করি, জি কুসংস্কারগুলোকে আমরা বর্জন করি। হিন্দু সমাজ কতবার বর্জন করেছে, মুসলমান সমাজ, এরা ইসলাম ধর্মটাই ঠিক মতো জানে না। জানে না। জানলেও অর্ধ জানে, জানলেও বিকৃত জানে। তাই সাবধান হয়ে যান। আর তসলিমা নাসরিন তিনি বাংলায় আসবেন, বাংলায় থাকবেন, একটা সভাতে নয়। আর থাকলে তার ঘরের প্রবলেম হলে, বামপন্থী কিছু নেতা বলেছে, বামপন্থী নেতারা বলেছে যে দিলীপ ঘোষের ছাদে তাকে রাখা হোক। ওই বিজেপির নেতা মন্ত্রী দিলীপ ঘোষ, আমি জি। বলছি সিদ্দিকুল্লাহদের মতো লোকরা এই কথা বললে তাকে তার ঘর থেকে বুলডুজার দিয়ে ঘরটা না ভেঙে, যেমন অভিষেকের ঘর বুলডুজার দিয়ে ভাঙা হচ্ছে তার অফিস, সিদ্দিকুল্লাহর ঘরটা না ভেঙে ওই ঘরটাকে অধিগ্রহণ করে তসলিমা নাসরিন নামে লিখে দাও, তবে সিদ্দিকুল্লাহদের উপযুক্ত শাস্তি হবে। আর ইমাম বরকতি যারা মুখে ওই কালী দেবে বলেছিল, ইনাম ঘোষণা করেছিল ওই পুরস্কার, ওই ইমাম বরকতির ঘরটাকে কেড়ে নিয়ে তসলিমা নাসরিনকে দেওয়া। ওই যে পাপ করেছে, পাপের শাস্তি সম্পত্তি থেকে বিচ্যুত। তাতে আইন থাকুক, আদালত থাকুক, যাই থাকুক, যদি কঠিন ভাবে পদক্ষেপ নিতে হয় এইভাবে নিতে হবে। ধন্যবাদ। জি, আপনি অসাধারণ কথা বলেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি আমাদেরকেও কাঠগড়ায় দাঁড় করেছেন যে তার ভক্তরা কি করতেছে তসলিমা নাসরিনের এই অপমানে। তাকে আনাটা যেমন চ্যালেঞ্জ, তার বিরুদ্ধে এটা একটা চ্যালেঞ্জ করেছে, কোনো সন্দেহ নেই। যারা আনতেছে তারা এইরকম মানুষদের চ্যালেঞ্জ করেছে। তো এই চ্যালেঞ্জের মোকাবেলায় যখন তসলিমা নাসরিনের মতো মানুষকে তাকে নিয়ে কিভাবে টিজ করলো, একজন মানে নারীকে একটা বস্তু হিসেবে তারা দেখলো, মানে একটা যৌন আকাঙ্ক্ষার মধ্যে, মানে একটা একটা সে একটা মানসিকভাবে মানে বিকৃত একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ। এবং অদ্ভুত ব্যাপার, আমি জানলাম যে সিদ্দিকুল্লাহ নাকি কে একজন বলেন, আরেকজন সৈয়দ আছে আপনাদের পশ্চিমবঙ্গে, সে বলে সিদ্দিকুল্লাহ ঘর জামাইও থাকে। ঠিক আছে, যাই করে আমরা বলতেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার যে এত ক্ষমতা ধরে এই ঘর জামাইওয়ালা ব্যক্তি তসলিমা নাসরিনের 3-4টা ডক্টরেট, তিনি পৃথিবীর 50 জন ক্ষমতা ধর নারীর মধ্যে একজন, এগুলো সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখলেন না। তসলিমা নাসরিনের পিতা একজন সুযোগ্য ডাক্তার ছিলেন, তিনি ডাক্তারের বাচ্চা ডাক্তার, অর্থাৎ ডাক্তার কন্যা ডাক্তার তসলিমা নাসরিন। তার লেখক সত্তা এত উপরে চলে গেছে যে তার ডাক্তার সত্তাটা মানুষ ভুলে গেছে। মানে তিনি লেখক হিসেবে পৃথিবীতে এত পরিচিত। তাকে তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীরা এরা যা ইচ্ছে মানে মানুষের সমালোচনার, আপনি এই যে আপনি বললেন যে শেখ ফরিদের সমালোচনা হতেই পারে, কাজী মাসুমের সমালোচনা হতেই পারে, তসলিমা নাসরিনের সমালোচনা হতেই পারে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা হতেই পারে। পৃথিবীর কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু এই ভাষায় একজন তসলিমা নাসরিনকে যে ভাষায় সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, অর্থাৎ তারা এই যে দেখেন এখানে কিন্তু এই কথাটা যদি একজন আমি বলতাম তাহলে কিন্তু ইসলাম শব্দটা আসতো না। যেহেতু সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, আপনিও বলেন যে তিনি একটা ধর্মীয় সংগঠনের নেতাও এবং তৃণমূলের, এখন কিন্তু ইসলামটা চলে আসবে। তাহলে যারা বলবে যে এই যে দেখো যারা ইসলাম পালন করে তাদের মেন্টাল প্রিপারেশনে একদম এরা যে কত ক্ষতি করছে ভেবে দেখুন, কত ক্ষতি করছে। করলো, তারা মূলত তসলিমা নাসরিনকে বুড়ি বলে ইসলামেরই ক্ষতি করলো, তারা বুঝে নাই। এখন যদি আমরা বলি একটা কথা যে বিবি খাদিজা ইসলামের প্রথম উম্মুল মুমিনিন, তিনিও তো বৃদ্ধা ছিলেন, তিনিও তো বুড়ি ছিলেন, এটা বললে আবার তখন বলবো আমরা ইসলাম অবমাননা করে ফেলেছি। এতে তো ফতোয়ার অভাব নেই। কাজী মাসুমের দাড়ি নেই তাই তিনি বেহেশতে যাবেন না, মানে এই বেহেশতের সার্টিফিকেট সিদ্দিকুল্লাহ চৌধুরী বা মাদ্রাসার অন্যান্য আলেমেরা দিবে। মানে কি অদ্ভুত একটা বিষয়। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে স্যালুট জানাই যে বাংলাদেশিদের আগে আপনি, আবারও বলছি সবাইকে, প্রিয় দর্শক আপনারা খেয়াল করবেন, আমাদের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কাজী মাসুম আক্তার সাহেবের ভিডিওতে গিয়ে দেখবেন, গতকাল তিনি আপলোড দিয়েছেন। আমি 2বার সেটা শুনেছি। আমি খুব কমই কোনো ভিডিও 2বার শুনি, ভিডিওটা বেশি লম্বাও নয়, আপনারা শুনবেন। আমাদের বাংলাদেশিদের যা করার কথা ছিল এবং যারা তসলিমা ভক্ত তাদের করার কথা ছিল, সেটা কিন্তু আমাদের এই পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাজী মাসুম আক্তার সাহেব করেছেন, ভারতীয় হিসেবেও তিনি। সেই জন্য আমি শিরোনাম দিয়েছি যে ভারতে বসে তিনি প্রতিবাদ করেছেন তসলিমা নাসরিনের অপমানের কারণে। এটা আমাদেরও, যারা তিনি তসলিমার ভক্ত তাদের জন্য, আয়োজকদের জন্য, এবং ভারত সরকারকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কিন্তু চ্যালেঞ্জ মানে আমাদের কাঠগড়ায় দাঁড় করে দিয়েছেন। আমি সেই কাঠগড়া কিছুটা কাফফারা দেওয়ার জন্য আজকে আমি আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত
মানবতাবাদী মানুষটাকে আমি এই জন্য এনেছি। আমি কিছুটা কাফফারা দিলাম, ওনাকে আনার পর মনে হইলো আমার অপরাধ বোধ থেকে কিছুটা কমলো, কারণ আমার এটা একটা প্রতিবাদ। যারা আমাদের আমাদের প্রিয় তসলিমা আপাকে যারা বুড়ি বলেছে, তাদের বলতে চাই, তুমি নিজে জোয়ান তো, সে নিজে জোয়ান কিনা। এখনো তসলিমা আপার যে বয়স, তার চেহারা আর তোমার চেহারা মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি কি যেন ফৌধুরী, কনভার্টেড মুসলমান দুষ্ট লোকেরা বলে, তাকে তার নিজের চেহারাটা একটু আয়নায় দেখুন, যে সুন্দরীটা কে। তসলিমা নাসরিনের নামের অর্থটা জানবেন, তার পরিবার তাকে কেন নামটা দিয়েছিল তসলিমা নাসরিন, তার সৌন্দর্যের কারণেই দিয়েছিল। আর তিনি সুন্দর কিনা সেটা আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনোদিনই আপনার তিনি তসলিমা নাসরিন আপনার কাছে কোনোদিনই সুন্দর হবেন না, কারণ আপনার চিন্তা ভাবনা ন্যারো, আপনার চিন্তা অসুন্দর। তাই আপনার চিন্তা হইলো বৃদ্ধ, মানে বৃদ্ধ বলতে তো চিন্তা বৃদ্ধ তো ভালো, কিন্তু এখানে চিন্তা বৃদ্ধ মানে খাটো বললাম। মানে আপনারা সিদ্দিকুল্লাহ চৌধুরীরা তসলিমা নাসরিনকে বুড়ি বলে আপনারা কিন্তু ইসলামকে সামনে এনে ইসলামকে বিতর্কিত করতেছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে কাজী মাসুম আক্তার, আপনি আমাকে সময় দিয়েছেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ এবং প্রতিবাদ জানিয়েছেন বলে তসলিমা নাসরিনের পক্ষে আমি আপনাকে সেলুট জানাই। আপনি অবশ্যই খেয়াল করেছেন অনেক মানুষ এখানে কমেন্টস করতেছে, আমি নিজেও খুবই খুশি আনন্দিত যে অসংখ্য মানুষ এখানে, অনেক মানুষ এই সময় সাধারণত লাইভ কেউ করে না, কিন্তু আমরা চলে এসেছি এবং দর্শকরা চলে এসেছে, আমরা দেখেছি সবাই এখানে একসাথে হ্যাঁ একসাথে এখানে অনেক মানুষ কমেন্ট করতেছে, আপনি দেখেছেন। প্রিয় দর্শক, আপনাদের কমেন্টস গুলো আজকে নিতে পারলাম না, তবে আমি যতটুকু পেরেছি আমি দেখিয়েছি এবং আশা করতেছি আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় আমাদের কাজী মাসুম আক্তার আবার হয়তো আসবেন, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তিনি মাত্র আমাকে তার মূল্যবান সময় থেকে মাত্র 30 মিনিট বলেছিলেন, সেখানে 42 মিনিট হয়ে গেছে। আমি আপনার প্রতি স্যার কৃতজ্ঞ, আপনাকে আবার আশা করতেছি এবং আমরা খুব শীঘ্রই আশা করতেছি যে তসলিমা নাসরিন আপা এবং আপনাকে নিয়ে আমরা একটা এরকম একটা লাইভ প্রোগ্রাম করার চেষ্টা করব, কারণ এটা আসলেই মানে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কেন যে এমন হয়, এদের মেন্টাল প্রিপারেশন কখনো যৌন বিকৃতির বাইরে যায় না। জি স্যার, আপনি খুব সংক্ষিপ্ত ভাবে আপনি সর্বশেষে 1-2 মিনিট বলে শেষ করে দিন, আমি অনুষ্ঠান শেষের দিকে। জি প্লিজ। দেখুন, আমরা দিনের শেষে শুধু মানুষই থাকি না, জি আজকে ধর্মের যে বিদ্বেষ জি এই পশ্চিমবঙ্গে তথা ভারতে কিছু মুসলমান আমাদের মতো কিছু লোকের জন্য বৃহত্তম মুসলমান সমাজকে এক পেশে ভাবে দেখে দিতে পারছে না। হ্যাঁ দেখুন, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি চ্যান্সেলর নমিনি, আমাকে রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ বলা হয়, মুসলমান তো আমি, ভাল লাগে না আপনাদের মুসলমানদের? এই আমাকে পশ্চিমবঙ্গ সরকার যেমন রাজ্যের সেরা বলেছে, তার সমালোচনা সত্ত্বেও আমাকে শিক্ষারত্ন দিয়েছে। এটা আপনি বিশাল সরকার ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিক্ষা সাহিত্য পদ্মশ্রী আমাকে দিয়েছে, ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান। জি, আপনাদের গর্ব হয় না মুসলমান সমাজে? তাহলে আমরা কি আপনাদের সমাজের মুখ হতে পারি না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোন মুসলমান চ্যান্সেলর নমিনি, সেটা আমি। হওয়ার পরে ওখানে ইফতার পার্টি হতো, কিন্তু রামনবমী করতে দিত না। 2025 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার রামনবমী আমার নেতৃত্বে হয়েছে। ওখানে আমি রাজ্যপালকে চিঠি করে নিজে দাঁড়িয়ে থেকে ওখানে আজাদ কাশ্মীরের পোস্টার তুলে রামনবমী করিয়েছি। কেউ রক্তাক্ত করার সাহস পাইনি। একটু মেরুদণ্ড সোজা হতে হয়। বাঁচবো আর মরবো তো একবার, মরার আগে বারবার কেন মরবো? একবারই মরবো, বাঁচার মতো বেঁচে মরবো, এ মরার মজা আলাদা। জি জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আপনার কাছ থেকে মানুষ আপনার আদর্শ ধারণ করে সমাজ সংস্কারে মানুষ চলে যাবে। প্রিয় দর্শক, আমি পশ্চিমবঙ্গের এবং ভারতীয় মুসলমানদের বলবো, আপনারা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যদি আপনাদের মুখপাত্র না বানিয়ে আপনারা কাজী মাসুম আক্তারকে বানাতেন, তাহলে কিন্তু ইসলামের চেহারা, মুসলমানের যে ফিচার, সেটা পৃথিবীর কাছে ভালো দিকে যেত এবং সেটা উত্তম হতো। কিন্তু আপনারা কিছুটা হলেও এখানে ভুল করেছেন, আমি বলবো না। আপনারা আবার নতুন করে ভাবুন, শিখুন যে কে আসলে মুসলমানদের প্রতিনিধি, সিদ্দিকুল্লাহরা নাকি কাজী মাসুম আক্তাররা। ভালো থাকবেন সবাই।